23 জন ছাত্র, 13 জন শিক্ষক, 60টি কম্পিউটারের 2টো কম্পিউটার ল্যাব, বিদ্যুৎ সংযোগ নাই। থিঙ্ক অ্যাবাউট ইট। ট্যাক্সের টাকা, ভ্যাট ট্যাক্স তো আমরা দেয়া শিখেছি কোনো একটা স্পেশাল মানুষের জন্য। সেই ভ্যাট ট্যাক্সের টাকার অপচয় করার কোনো রাইট কারণেই আমি, আপনি, সবাই আমরা ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্সের টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটি কিন্তু আমাদের জাজমেন্ট করার দরকার। সেইখানে আমার কারিগরি বৃত্তিমূলক শিক্ষার যে শিক্ষাগুলোর কথা বললাম, নিজের পকেটের টাকা খরচ করে বাবার জমি দিয়ে তারা ভবন করে মিনিমাম একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, কিন্তু সরকারি পর্যায়ে আমরা কোনো রকমের কোনো সাপোর্ট তাদের দিই। কেন আমরা ভোকেশনাল স্কুলগুলোতে, বিএমটি কলেজগুলোতে এবং পলিটেকনিকগুলোতে ভবন, ওয়ার্কশপ, মেশিন ইকুইপমেন্ট এর র মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবস্থা করা উচিত? যদি দেশের উন্নয়ন আমরা সত্যিকার অর্থে চাই, মনে প্রাণে অন্তর দিয়ে যদি দেশকে ভালোবাসি, তাহলে এর কোনো বিকল্প নেই। আমি স্যারদের বিনীতভাবে অনুরোধ করব, স্যার মিনিমাম 3টা প্রজেক্ট গ্রহণ করুন। একটি বেসরকারি পলিটেকনিকগুলোর জন্য তাদের ভবন এবং ল্যাব ওয়ার্কশপ তৈরি করে ইকুইপমেন্ট, মেশিন, ফ্যাসিলিটিস দেওয়ার ব্যবস্থা করা। একইভাবে বিএমটি এবং ভোকেশনালের জন্য করা। আমরা সরকারি পর্যায়ে আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে রাজস্ব যে বাজেট পারি আর পাই, যদি লিডার ঠিক থাকে একটা প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা পাওয়া যায়, চাইলে 20 কোটি টাকা পাওয়া যায় স্যার রিক্রুটমেন্ট কেনার। সেখানে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বিভাগীয় প্রধান চিফ ইন্সপেক্টর স্যারদের যে আপনারা আধুনিক যন্ত্রপাতিতে ভরে ফেলতে পারেন। প্রচুর স্কোপ রয়েছে, বাজেটের কোনো ঘাটতি নেই। যদি আপনারা চান 20 কোটি 50 কোটি টাকা পেতে পারেন। বরিশালে আমরা 11 কোটি, 10 কোটি, 9 কোটি, 7 কোটি এরকম 4 বছর 4টা অর্থ বছরে দারুণভাবে সাজিয়েছি। আমি রিসেন্টলি ফরিদপুর গেলাম, সেখানে আমরা পিছনের অর্থাৎ ওল্ড মেশিন, তার সাথে মিড লেভেলের যে মেশিন এবং এখন যে আধুনিক মেশিন আসছে এআই, 3 ধরনের সংমিশ্রণে একই ল্যাবে আমরা রাখার ব্যবস্থা করেছি। এটি সুযোগ এখন আমাদের আছে। তাহলে সরকারি পদে এই সুযোগটা নিয়ে আমাদের দক্ষ এবং যোগ্য মানুষ তৈরি করার জন্য প্রত্যেকেরই আসলে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। কেন কারিগরি বৃত্তিমূলক শিক্ষা আসবে না? আসতে হবে, কারণ যদি বেকারত্ব দূর করতে হয়, যদি সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করতে হয়, যদি উদ্যোক্তা তৈরি করতে হয়, তাহলে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। আমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়বে কেন, পড়ার পরে কী সুবিধা হবে, এটি যদি আমি জাস্ট একটু এক্সপ্লেন করি তাহলে অনেক আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। কারণ এই গার্জিয়ানদের মাধ্যমে, আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিতে চাই যে সবাই কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় আসে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসএসসি পাসের পর 4 বছরের মধ্যে রেজাল্ট সহ সে বের হয়ে যায়। বাট সাধারণ শিক্ষায় সে এসএসসির পরে 2 বছর এসএসসি পাস করে, তারপরে 1 বছর কোচিং করে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়, 4র্থ বা 5ম বছরে তার ক্লাস শুরু হয়। আমি ধরে নিলাম 4র্থ বছরে শুরু হয়েছে, অনার্স 4 ইয়ার্স, তাহলে 8 বছর বা 9ম বছরে সেই অনার্স কমপ্লিট করে, তারপরে 1 বছর মাস্টার্স হলো, রেজাল্ট হতে 2 বছর লাগে। তার মানে 10 বছর পড়াশোনা করে এসএসসি পাসের পর তারপরে সে চাকরির জন্য চেষ্টা করে। এই চেষ্টা করতে বিসিএস বা পিএসসির কোনো বিজ্ঞপ্তি কমপ্লিট করতে মিনিমাম 3 ইয়ার্স লাগে। এই জায়গাতেও আমাদের আসলে করা উচিত যে একটা নিয়োগ মাস্ট বি ফিনিশ উইথিন 1 ইয়ার। আবেদন করবে 2 মাস, 1 মাস তাদের ফিল্টারিং করবে, যাচাই বাছাই করবে, 4র্থ মাসে প্রিলিমিনারি টেস্ট হবে, 2 মাসের মধ্যে তার রেজাল্ট হবে, 7ম 8ম মাসে রিটেন হবে, তার 2 মাসের মধ্যে রেজাল্ট হবে, 11তম মাসে ভাইভা হবে, 12তম মাসে মেডিকেল এবং আদার যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবে, করার পরে 1 বছরের মধ্যে নিয়োগ হবে। তাহলে একটা ছাত্র অন্তত 5-6টা বিসিএস দিতে পারবে। তো এই যে 10 বা 11 বছর পরে পাস করার পরে মিনিমাম 3 বছর যা লাগবে, তাহলে 14তম বছরে কি চাকরি পাবে। এই চাকরি 2.63% পাবে নবম গ্রেডে। খেয়াল করবেন কথাটা, এসএসসি পাশের 14তম বছরে 2.63% নবম গ্রেডে চাকরি পাবে। আর আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসএসসি পাশে 4 বছর পরে সে কিন্তু 10ম গ্রেডে আবেদন করতে পারবে এবং একমাত্র 10ম গ্রেডে আবেদন করতে পারবে। সে নিচেও কোথাও করতে পারবে না, উপরেও কোথাও করতে পারবে না। এই 10ম গ্রেড মানে সে, তাহলে আমি যদি ধরি যে সেও 3 বছর পরে চাকরি পাবে, তাহলে 7ম বছরে চাকরি পাবে। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 13তম বছরে তার 6 বছর পূর্ণ হবে। 5 বছর পরে তার প্রমোশন হওয়ার কথা। যদি পদ খালি থাকে তাহলে নিশ্চয়ই 6 বা 7 বছরে সে পদোন্নতি পাবে। তার মানে এসএসসি পাস করে, ডিপ্লোমা পাস করার পরে সে কিন্তু ওই নবম গ্রেডে চলে যাবে। ওই যখন সে পড়াশোনা শেষ করবে বা চাকরিতে ঢুকবে, তখন সে 7 বছর কামাই করে, আয় করে
নিজের পরিবারের স্ত্রীর সমস্ত গহনা টহনা রেডি করে সে এবার নিজেকে প্রস্তুত করতে পারবে। আর সাধারণ শিক্ষায় ওই 11 বছর পরে 14 বছরে যদি যখন সে প্রথম চাকরি পাবে তখন তার নতুন করে প্ল্যানিং করতে হবে যে সে তার পরিবারকে কী দিবে, তার নতুন জীবনসঙ্গীর জন্য তার কী প্রস্তুতি থাকবে, সেটিতে অনেক ঘাটতি থাকবে। সো কেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে এই সুবিধাটা আমরা পাবো। শুধু কি তাই, এছাড়াও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি তো মনে করি যে প্রথম বছর পার করার পরে সে আয় করতে পারে। ফর এক্সাম্পল, বেসিক ইলেকট্রনিক্স এবং বেসিক ইলেকট্রিসিটি দুটো সাবজেক্ট যদি কেউ ভালো করে পড়ে শিখে দক্ষতা অর্জন করে, তাহলে বাড়িঘরের যে ফ্যান লাগানো বা হোম অ্যাপ্লায়েন্সগুলো একটু ঠিকঠাক করে, এটি কিন্তু তখনই সে প্র্যাকটিস শুরু করতে পারে। ইলেকট্রনিক্সে যদি পড়ে সে মোবাইল সার্ভিসিং করতে পারে, ইলেকট্রনিক ডিভাইসগুলো ঠিক করতে পারে। তো দিনে আমি যদি 5টা ঠিক করি তাহলে নিশ্চয়ই আমাকে 5 × 10 অর্থাৎ 1000 টাকা আমি আয় করতে পারবো। তাহলে স্টুডেন্ট লাইফে আমার যেহেতু দুটো শিফট আছে, প্রথম শিফটে করার পরে বিকালে আমি 5টা বাসায় কাজ করবো, তাহলে সেই স্টুডেন্ট লাইফে কিন্তু আয় করার সুযোগ সৃষ্টি আছে। একটা কম্পিউটার, একটা প্রিন্টার 20-30-40 হাজার টাকা নিয়ে যদি একটা টেবিল নিয়ে বসে সব কিছু যখন অনলাইনে করতে হয়, আবেদন করতে হয়, ব্যাংক এরিয়া করতে হয়, আমাদের ন্যাশনাল আইডি করতে হয়, সরকারি চাকরির আবেদন করতে হয়, স্কুলে যা কিছু ফি দিতে হয়, সব কিছু কম্পিউটারে। তাহলে সে কিন্তু এই শিক্ষায় যদি আসে তাহলে ইচ্ছা করলে যদি এমন কোনো কারো নিড থাকে, আমরা ছোটোবেলায় তো টিউশনি করছি, তখন এই ধরনের সুবিধা ছিল না, নিজের টাকা দিয়ে নিজে পড়ালেখা করছি। সো দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ইন আওয়ার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, বাবা মার কষ্টকে যদি একটু রিয়ালাইজ করে আমরা যদি সচ্ছল হওয়ার চেষ্টা করি, ইন্ডিপেন্ডেন্ট হতে চেষ্টা করি, সেই সুযোগ আমাদের রয়েছে। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াকালীন সময় আমরা তাদের আয় করতে পারি। এরপরে আরও যখন উপরে সেমিস্টার যাবো তখন তো আরও ভালো কিছু শিখবো, তখন আরও ভালো কিছু করতে পারবো। আর সত্যি আমরা ঘরে বসে করতে পারি, সেটি কিন্তু আমাদের সুযোগ রয়েছে। আমাদের সিলেবাস এখন এমনভাবে করা, সকল টেকনোলজি কম্পিউটারে এমন এমন সিলেবাস রয়েছে, সেটি যদি সত্যিকার অর্থে নিয়মিত শুধু ক্লাস করা হয় বা ক্লাসে শেখা হয়, কারণ প্রত্যেকটা ছাত্র ইন্ডিভিজুয়াল কম্পিউটার ইউজ করার মতন ফ্যাসিলিটিতে আমাদের 5টা 7টা 8টা কম্পিউটার ল্যাব রয়েছে। বাট আমাদের ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ বা সমস্যা, সেটি হচ্ছে যে তার ক্লাসে আসে না। 50% স্টুডেন্ট ক্লাসে আসে না। তাহলে এই শিক্ষায় যদি ক্লাসে আসবেই না, তাহলে পার সাবজেক্টেই পড়তো সে। কেউ মনে কষ্ট নেবেন না, আমি আর্টস থেকে ডিগ্রি পাস করেছি, আর্টস থেকে ডিগ্রি পাস করেছি। বন্ধুদের সাথে কথার ছলে চ্যালেঞ্জ দিয়েছি, তোমাদের আর্টসের পড়ালেখা তো পার সাবজেক্ট। বলছি যে ভর্তির টাকা দিবা, ফর্ম ফিল আপের টাকা দিবা, মাগরিবের আগে বই কিনে দিবা, পরীক্ষা দিব, যদি পাস না করি তাহলে সব টাকা তোদের ফেরত দেবো। আমি যখন ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি, বন্ধুরা 7 জন আমার টাকা দিয়েছে, আমি 8ম ব্যক্তি, আমি পাস করেছি, তারা 7 জনে ফেল করেছে। কিন্তু এটা কি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বা কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় সম্ভব? কারণ 8টা প্রশ্ন করলে 5টা কমন পাওয়া যায়, 8টা প্রশ্ন এক রাতে পড়ার কোনো ব্যাপার। কিন্তু কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় যদি সে ক্লাস না করে, যদি সে প্র্যাকটিক্যালে অংশগ্রহণ না করে, হ্যান্ডস অন স্কিল যদি সে না নেয়, তাহলে তো সে আসলে কিছু শিখতে পারবে না। শেখার জন্য আমি মনে করি ক্লাসে আসার কোনো বিকল্প নেই। আজকে যারা সফল হয়েছে নিশ্চয়ই তারা রেগুলার ক্লাস করেছে। ভালো রেজাল্ট, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেগুলার ক্লাসে আসা এবং ক্লাসে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। আমরা ক্লাসে গিয়ে যখন 5-7 জন ছাত্র পাই, তখন স্যারদের কিন্তু ক্লাস নেওয়ার যে একটা মোটিভেশনাল স্পিরিট, এই স্পিরিটটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য তোমরা যারা সফল হয়েছ, তোমাদের অনুরোধ করবো যে তোমরা তোমাদের অন্য বন্ধু বান্ধবীদের ক্লাসে নিয়ে আসার জন্য রোল প্লে করতে হবে। আমরা সারা চেষ্টা করি, ফোন করি, এমন এক্সপিরিয়েন্স আমাদের আছে যে গার্জিয়ানকে ফোন দিয়ে বলে যে না কেন আজকেও তো 100 টাকা নিয়ে বেরোইছে সে ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু সেদিন সে ক্লাসে আসে না। তো আমাদেরও একটু সতর্ক হতে হবে যে আপনি যে আপনার ঘর থেকে বের হলো, সে আসলে কি কলেজে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনার বিভাগীয় প্রধান স্যারদের নাম্বারটা নিয়ে যাবেন, আপনার সন্তান রেগুলার আসে কিনা, পড়াশোনা করে কিনা, অংশগ্রহণ করে কিনা, প্র্যাকটিক্যালে সে উপস্থিত থাকে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমাদের চিফ মিনিস্টার দালাল সাহেব তার ছেলে অভিভাবক হিসেবে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে সময়টায় আমরা ক্লাস নিচ্ছি সেই সময়টায় আমার এখানে থাকছে, আমরা তখন তাকে কেয়ার নিতে পারছি, বাট আউট অফ দ্যাট টাইম সে কোথায় যাচ্ছে, কী করছে, এই বিষয়টা আমাদের গার্জিয়ানদের অবশ্যই একটু সতর্কতার সাথে। এখন যেহেতু প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া অনেক কিছু আছে, সে কি কোনো আসলে ওইটার সদ্ব্যবহার করছে না ডিরেল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। তো আমরা
এই ক্যাটাগরি শিক্ষায় শিক্ষিত হলে যেমন নিজে কিছু করতে পারবে, সরকারি বেসরকারি দেশে এবং বিদেশে সব জায়গায় চাকরির সুযোগ রয়েছে, উচ্চশিক্ষারও সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা আমাদের দেশে সরকারি বেসরকারিতে রয়েছে, বিদেশেও সরকারি বেসরকারিতে রয়েছে। তা আমি তিনটে জিনিস বলি যে সেলফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, তিন দিক সরকারি বেসরকারি দেশে এবং বিদেশে রয়েছে। সেই জিনিস আমি নিব, যে জিনিস আমাকে সক্ষম করবে, দক্ষ করবে, আমি কিছু একটা করব এবং আমার কাজের মাধ্যমে আমি, আমার পরিবার এবং সমাজ উপকৃত হবে। আমার কাজের মাধ্যমে এই উপকর থেকে কি হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশের উন্নয়নে আমি সরাসরি আমার হাতকে স্কিলস বা দক্ষ হাতে রূপান্তর করতে পারবো। সেই কারণে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের আশেপাশে আত্মীয় স্বজন